আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কথাটা বলা সহজ, কিন্তু বাস্তব প্রতিফলন ঘটানো কিন্তু কঠিন। আজকে বিভিন্ন জেলা থেকে খবর আসে যে আজকে জামাত ইসলামের ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। বালু মহল দখল, পাথর মহল দখল, আর নাম হচ্ছে সব বিএনপি। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, আল্লাহর আইন আর সত্যকে শাসনের কথা বলেন, গুজব অপপ্রচার থেকে বন্ধ থাকেন। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লালায়িত নই। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালেও যদি শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কিন্তু এই পদ্মা বাঁধের আজকে রাতের অন্ধকারে হাজার হাজার ট্রাক দিয়ে বালি উঠাচ্ছে কারা, মাটি উঠাচ্ছে কারা অবৈধভাবে ওই বাঁধকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আগামী সপ্তাহের মধ্যে যদি ঘরে অবৈধ মাটি উত্তোলন বন্ধ না হয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ঘেরাও হবে, ঘেরাও হবে। আজকে অন্তর্বর্তী সরকারের অধীনে চাঁপাইনবাবগঞ্জের প্রসঙ্গ দু একটি কথা না বললেই নয়। এখানে প্রশাসনের দায়িত্বে রয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আমি ইমিডিয়েট পাস্ট এমপি। আমি এখানে যতবার নির্বাচন করেছি, এইখানে আমি নির্বাচিত হয়েছি জনগণের প্রাধান্য, জনগণের জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি লক্ষ্য করি যে আপনারা আপনাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, এখনো কি আমি বলতে পারবো যে বাংলাদেশের এই পরিবর্তিত সময়ে অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? আমরা কি এখনো বলতে পারবো যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন? এটি কিন্তু আজকে জনগণের কাছে আপনাদের কর্মকাণ্ড ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে স্মরণ করে দিয়ে বলতে চাই যে আজকে 5ই আগস্টের পর যখন আপনারা দায়িত্ব নিয়ে জেলায় আসলেন, তখন আমাদেরকে ডাকলেন এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, আপনাদের কাজের পরিস্থিতি সুন্দর করার জন্য আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু কি হলো গত 6 মাস থেকে? আপনারা এই জেলার কার্যক্রমের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করার কোনো প্রয়োজন মনে করেন না? আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা বাঁধ আমি নির্মাণ করেছি, কিন্তু এই পদ্মা বাঁধের আজকে রাতের অন্ধকারে হাজার হাজার ট্রাক দিয়ে বালি উঠাচ্ছে কারা, মাটি উঠাচ্ছে কারা অবৈধভাবে ওই বাঁধকে ক্ষতিগ্রস্ত করার জন্য? কেন আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন না? আজকে বলা হচ্ছে পুলিশ প্রশাসনকে নাকি ম্যানেজ করে তারা ওই চক্র নাকি ওইখানে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি সাংবাদিক ভাইরা, প্রশাসন এই 9 দিন ছুটির পর আগামীকাল অফিস খুলবে। অফিস খোলার পর আমি দেখতে চাই আগামী সপ্তাহের মধ্যে যদি ঘরে অবৈধ মাটি উত্তোলন বন্ধ না হয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ঘেরাও হবে, ঘেরাও হবে। আপনি আজকে দেখছেন নিজের পর এই স্বল্প নোটিশের উত্তপ্ত রোদের মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। আর হারুন এমপি যদি জনস্বার্থে ডাক দেয়, তাহলে আবার আপনার ওই জায়গায় কিন্তু আপনারা থাকতে পারবেন না। স্পষ্ট পরিষ্কার যে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধভাবে যারা ড্রেজার, অবৈধভাবে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কিভাবে নেবেন, কি আইনে নেবেন, সেটা তো আমি বলে দেব না। এটা অবৈধ কাজ, অবৈধ কাজের ব্যবস্থা আপনাকে নিতে হবে পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যারা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কথাটা বলা সহজ, কিন্তু বাস্তব প্রতিফলন ঘটানো কিন্তু কঠিন। আজকে বিএনপির বদনাম হচ্ছে, বিএনপিকে নিয়ে আজকে ইউটিউবরা বিভিন্নভাবে সমালোচনা করছেন। আমি স্পষ্টভাবে জানতে চাচ্ছি যে আজকে সরকার স্কুল কলেজ প্রতিষ্ঠানের কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আমি যে কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা, আমার দাদার নামে মরহুম খলিল উদ্দিন বিশ্বাস, চকলামপুর গ্রামে আমার গ্রামের বাড়িতে আমি দাতা, আমি প্রতিষ্ঠাতা, আমি ওই স্কুলের সভাপতি ছিলাম। ওই স্কুলের প্রধান শিক্ষক ওই স্কুলের কমিটির প্রধান করার জন্য আমার নাম নিয়ে আসে, আমার নাম আপনারা প্রত্যাখ্যান করেছেন। কোন দুঃসাহসে? আওয়ামী লীগের সময় আমি ওই কলেজ স্কুলের সভাপতি ছিলাম, ওই কলেজ স্কুল প্রতিষ্ঠা করেছি আমি বিএনপির এমপি তার জন্যে। আর আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামের লতিফুর রহমান, এই আমার আলিয়া মাদ্রাসার সভাপতি, সিটি কলেজের সভাপতি, ফুলকুড়ি না আমাদের শাহানিমতুল্লাহ কলেজের সভাপতি, কিভাবে হন? আরও চক্ষু দখল করে নিয়েছেন নজরুল ইসলাম ওখানকার সহ সভাপতি। এই জেলার অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠানের এর পিছনে আমরা দৌড়াচ্ছি না।
কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর এই কাজ আপনারা চালাতে থাকবেন, এ দিয়ে কোরআনের আলো জ্বলবে? আজকে বিভিন্ন জেলা থেকে খবর আসে যে আজকে জামাত ইসলামের ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। বালু মহল দখল, পাথর মহল দখল, আর নাম হচ্ছে সব বিএনপি। প্রশাসনের লোকেরা আজকে আপনারা নির্লিপ্তভাবে তাকিয়ে আছেন। অন্তর্বর্তী সরকারের সময় যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, জনগণ আজকে আপনাদের পাশে দাঁড়ানোর পরেও যদি আপনারা আপনাদের ঘুষ দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে পরে আর কখন আসবেন? কখন ঠিক হবে? নির্বাচন নিয়ে আজকে কথা বললেই আজকে দেখেন শেখ হাসিনার সময় একটা স্লোগান ছিল উন্নয়ন না গণতন্ত্র। 15 বছরে মূলা ঝুলিয়ে শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রেখেছিল। আর আজকে এই উপদেষ্টা মণ্ডলীরা নতুন স্লোগান তুলেছেন, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। আমরা এখনো লড়াই আছি, এখনো মাঠে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনি চীন সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে বৈঠকে বসেছে, এটিকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি গোটা জাতি দাবি জানিয়ে আসছে যে আপনার রোড ম্যাপ চাই, নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চাই। আর না হলে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটিকে, তারেক রহমানকে বলবো, আপনি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে আপনি কর্মসূচি ঘোষণা করুন। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। যে কারণেই আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লালায়িত নই। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালেও যদি শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কি ঠিক না বেরিয়ে বলছি ভাইরা আমার? সুতরাং আজকে সরকার যেভাবেই চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। আজকে যদি আমরা রাস্তায় নামি, মাঠে নামি, তো দেশের পরিস্থিতি কোথায় যাবে? দেশের এই পরিস্থিতির ভার দেশ নিতে পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আমি শুধু এটুকু বলতে চাই, আমি 96 সাল থেকে যতবার নির্বাচন করেছি, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি আমার স্বপ্নে চিন্তায় এই চাঁপাইনবাবগঞ্জকে আরো আধুনিক, আরো উন্নত, আরো অগ্রসর কিভাবে করা যায়। বন্ধুরা আমার, এই আগস্টের পরে অনেকে অনেক কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধান্দা করছে। আমি চাঁপাইনবাবগঞ্জের আপনাদের শুধু সংক্ষেপে দুটো কথা বলবো, আবার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলছি। এই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ রোড প্রায় 500 কোটি টাকার উপর ইতিমধ্যে প্রশস্তকরণের টেন্ডার হয়েছে। এই পৌরসভার উন্নয়নের জন্য 200 কোটি টাকার উপর বরাদ্দ হয়েছে, যেটি আগামী 26 সালের